দেওয়ালের লেখাগুলিকে কারা যেন মুছে দিতে চাইছে, কারা যেন ৩২ সিংহাসনের প্রচণ্ড স্পর্ধায় চক্ষু লাল করে নির্দেশ দিচ্ছে, এবার থামো, এখন থেকে বিপ্লব আমাদের হুকুম মেনে চলবে। একবার সিংহাসনে উঠে বসতে পারলে তখন দেওয়ালের লেখাগুলি অশ্লীল প্রলাপের মতো মনে হয়। তখন অপরের পোস্টার ছেঁড়াই শ্রেণী সংগ্রামের কাজ, অথবা ডজন খানেক মন্ত্রী জড়ো করে রাস্তায় বক্তৃতা দেওয়া। সাবধান, যারা দেয়ালকে কলঙ্কিত করছো, সাবধান, তোমাদের পেছনে এবার গুন্ডা লেলিয়ে দেব। তারা ৩২ সিংহাসনের আশ্চর্য মহিমায় এখন থেকে বাংলাদেশের তামাম দেয়ালগুলোকে নতুন করে চুনকাম করে দেবে, যেন কোথাও কোনো গুলি খাওয়া মানুষের রক্ত ছিটে ফোঁটাও দাগ না থাকে। কবি বীরেন্দ্র চক্রবর্তীর লেখা দেওয়ালের লেখা। কবি জন্মগ্রহণ করেছিলেন আজকের এই দিনে, তাকে জানাই শুভ জন্মদিন, জানাই প্রণতি। এবং যেই বিষয়বস্তুর ওপরে এই কবিতাটি, সেটি কিন্তু এখনও অনেক সমসাময়িক। ২০২৪ সালে, এই বছরের ঠিক কিছুদিন আগে জুলাই এবং আগস্টকে কেন্দ্র করে যে স্বৈর শাসকের নির্মূলে সাধারণ জনগণ এবং বিশেষ করে ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল, দেয়ালে দেয়ালে তৈরি হয়েছিল দেয়াল লেখন, গ্রাফিতি, ওয়াল আর্ট, তার সারমর্ম কিন্তু ঠিক এই কবিতাটি। প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে কেওয়া স্টিল সকাল 24-এ। সাথে আছি আমি তাসনভা মোহনা। আজ সোমবার, আজ 18 ভাদ্র 1431 বঙ্গাব্দ, 2 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ। চলুন দেখে আসি গত 24 ঘন্টার আবহাওয়ার তথ্য, এবং সেই সঙ্গে আজ শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিতে চাই আজ সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস। ঢাকায় গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 32.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6, সর্বনিম্ন 27.3। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা 32, সর্বনিম্ন 25.3। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 31.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 31.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা 33, সর্বনিম্ন 26.5। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা 33, সর্বনিম্ন 27.5। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস। গেল 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা শনাক্ত হয়েছে দিনাজপুরে 24.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 34.6 ডিগ্রি সেলসিয়াস। আজ সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল, রাজশাহী, খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। আজ সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। জানছিলাম আবহাওয়ার পরিস্থিতি, এবং বলা যায় যে সারা দেশে আবহাওয়া তুলনামূলক স্বাভাবিক থাকবার সম্ভাবনাই অনেক বেশি। এবারে চলে যাচ্ছি শেরপুরের ব্রহ্মপুত্র চরে, যেখানে উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে রপ্তানি হচ্ছে। বাজার দর জানতে এবারে শেরপুর থেকে আমাদের সহকর্মী সরাসরি যোগ দিচ্ছেন ইমরান হাসান রাব্বি, তার সঙ্গে কথা বলবো। রাব্বি, শুভ সকাল জানাই। শেরপুরের কাঁচা বাজারে আপনি দাঁড়িয়ে আছেন এই মুহূর্তে, এবং আমি দর্শকদেরকে বলছিলাম যে দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে সবজি। এই সময়ে এটা অনেক ইতিবাচক
একটি খবর আমাদের জন্য। বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই, কি অবস্থা বলুন। জি, তাসনোভা, শুভ সকাল। আসলে শেরপুরের সবজির দাম এবং এখানকার যে কাঁচা বাজারের দাম রয়েছে তা কিন্তু দেশের অন্যান্য বাজারের চাইতে একটু ভিন্ন। শেরপুর জামালপুর সীমান্তবর্তী যে ব্রহ্মপুত্র নদ রয়েছে, সেই ব্রহ্মপুত্র নদের অববাহিকায় উৎপাদিত যে সবজিগুলো রয়েছে, সেই সবজিগুলো কিন্তু স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন বাজারে বিক্রি হয়। এখানের বাজারের দাম যদি একটু বলি, যে এখানে লেবু প্রতি পিস বিক্রি হয় এখানে 1 টাকা করে, যেটি আসলে খুচরা বাজারে গিয়ে প্রতি পিসের দাম হয়ে যায় 5 টাকা করে। আসলে এই প্রেক্ষাপটে সকল বাজারের সকল পণ্যের দামে কিন্তু এখানে পাইকারি দামে যেগুলো বিক্রি হয় সেগুলো গতকাল পর্যন্ত যে দাম ছিল আজকে কিছুটা বেড়েছে। বিক্রেতারা বলছেন প্রয়োজনের তুলনায় বা চাহিদার তুলনায় এখানে আমদানি কম থাকায় এই পণ্যগুলো বা সবজিগুলোর দাম কিন্তু এখানে বেড়েছে। কাঁচামরিচের দামের যদি একটু কথা বলি, যে কাঁচামরিচ একদিনের ব্যবধানেই প্রতি কেজিতে পাইকারি বাজারে বেড়েছে 80 থেকে 100 টাকা করে, যেটা আসলে 200 টাকা কেজি দরে বিক্রি হতো সেটি কিন্তু আজকে 300 টাকা কেজি দরে পাইকারিতেই বিক্রি হচ্ছে। খুচরা বাজারে এটার প্রভাব নিশ্চয়ই পড়বে। এবং একই সাথে যদি বলি যে শসার দাম এখানে 20 টাকা কেজি দরে পাইকারিতে বিক্রি হচ্ছে। প্রতি বস্তায় শসার দাম বেড়েছে 200 থেকে 250 টাকা পর্যন্ত। করলার দাম যদি বলি, যেটি খুচরা বাজারে বিক্রি হচ্ছে 80 টাকা করে, এখানে পাইকারি দামে 5 টাকা বেড়েও আজকে 48 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম গতকালকের চাইতে আজকে প্রতি কেজিতে 4 টাকা বেড়েছে, 105 টাকা দরে বিক্রি হচ্ছে। আলুর দামও কিন্তু এখানে প্রতি কেজিতে 50 টাকা করে বিক্রি হচ্ছে, যেটা খুচরা বাজারে কিন্তু 60 টাকা বা 70 টাকা করে এই মুহূর্তে বিক্রি হচ্ছে। আসলে সবজি এই চরাঞ্চলগুলোতে বেশি আবাদ হওয়ার কারণে এখানকার স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন বাজারে যাচ্ছে। তবে উৎপাদন এবং আমদানি কিছুটা কম থাকায় প্রতি বছরের চাইতে এবার কিন্তু এর দাম কিছুটা ঊর্ধ্বগতির দিকেই বলছেন ক্রেতা এবং বিক্রেতারা। তাসনোভা, এই ছিল আমার কাছে শেরপুর থেকে সবজির বাজারের সর্বশেষ খবর। রাব্বি, অসংখ্য ধন্যবাদ সাথে থাকবার জন্য। আমাদের সহকর্মী রাব্বির সঙ্গে ছিলাম আমরা, শেরপুর থেকে যুক্ত হয়েছিলেন তিনি, এবং জানছিলাম সেখানকার বাজার দর পরিস্থিতি। সেই সঙ্গে জানছিলাম যে দেশীয় চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য স্থানেও এই সবজির চাহিদা রয়েছে। এবারে সকাল সকাল আরও বাজার পরিস্থিতি জেনে আসি। চলে যাই পঞ্চগড়ে, সেখান থেকে যুক্ত করছি সহকর্মী হোসেন রায়হানকে। রায়হান, শুভ সকাল জানাই আপনাকে। আমরা কিছুক্ষণ আগে শেরপুরের বাজার পরিস্থিতি সম্পর্কে জানছিলাম। আপনি পঞ্চগড়ে একটি কাঁচা বাজারের সামনে দাঁড়িয়ে আছেন, সেখানে বাজার দর কেমন সবজির এবং বাকি জিনিসপত্রের? জি, তাসনুবা, পঞ্চগড় জেলাবাসীর পক্ষ থেকে আপনাকে শুভকামনা। আপনি জানেন যে বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়, এখানকার মাটি এবং আবহাওয়া একটু বাংলাদেশের মধ্যে ব্যতিক্রম। তার কারণ মাটি এবং এখানকার মাটিতে পাথর এবং বালির যে আধিক্য, সেটি থাকার কারণে এখানে অর্থকারী ফসল ধান, পাট সহ অন্যান্য যে ফসলগুলো সেগুলো না হলেও পঞ্চগড়ে প্রচুর পরিমাণে কিন্তু সবজি উৎপন্ন হয়। বিশেষ করে শীতকালীন যে সবজি সেটি কিন্তু এত বেশি উৎপন্ন হয় এবং এই শীতকালীন সবজি পঞ্চগড় থেকে সারা দেশের মধ্যে সরবরাহ হয়। গ্রীষ্মকালীন সবজির মধ্যেও পঞ্চগড়ের নাম ডাক রয়েছে, যদিও একটু কম হয়, কিন্তু তারপরে শীতকালীন সবজি এখানে প্রচুর পরিমাণে উঠে এবং এই সবজি বাংলাদেশের বিভিন্ন হাট বাজারে যায় এবং এখানকার যারা চাষিরা রয়েছে তারা অর্থ বাণিজ্যে একটা বড় ধরনের কিন্তু ভূমিকা রেখেছে। তো আপনাকে একটু জানিয়ে রাখি পঞ্চগড় জেলার বর্তমান যে সবজির বাজার তার পরিস্থিতি। এখানে আসলে বাংলাদেশের শেষ প্রান্ত হওয়ার কারণে যেসব জিনিস আমদানি করতে হয়, অর্থাৎ আদা, রসুন এবং মরিচ, এইসব জিনিস কিন্তু একটু দর বেশি এখানে। তার কারণ বাইরে থেকে পরিবহনের যে বিষয়টি সেটি বেশি হওয়ার কারণে আদা রসুনের দাম বেশি, এখানে পেঁয়াজের দাম বেশি করে। কিন্তু যে সকল সবজি পঞ্চগড় বাজারে, পঞ্চগড় জেলায় উৎপন্ন হয়, যেমন আলু, বেগুন থেকে শুরু করে
কাঁকরোল, বরবটি, সিম থেকে শুরু করে আনুষঙ্গিক শসা, লাউ সব কিছু কিন্তু পঞ্চগড়ের ব্যাপক আকারে উৎপন্ন হয়। গত দেশের যে সার্বিক পরিস্থিতি ছিল সেই সার্বিক পরিস্থিতিতে কিছুটা জিনিসপত্রের দাম বেশি থাকলেও বর্তমানে কিন্তু সবজির দাম এখানে সহনশীল। বিশেষ করে প্রতিটি সবজি, লাউ বলেন আপনি, মিষ্টি কুমড়া বলেন, থেকে শসা থেকে শুরু করে বেগুন থেকে শুরু করে অন্যান্য যে সবজি রয়েছে সেগুলো কিন্তু অলরেডি কমতে শুরু করেছে, অর্থাৎ 30 টাকার নিচে চলে আসতে শুরু করেছে। আপনাকে যদি একটু বাজারের পরিস্থিতি আমি দেখাই, যে এই যে বাজারে কিন্তু অলরেডি প্রস্তুতি নিচ্ছে মানুষজন, বিভিন্ন রকম সবজির পসরা কিন্তু বসছে এবং এই সবজি স্থানীয় চাহিদা পূরণ করে কিন্তু বাইরে যাবে। তো তাসনুবা, আসলে পঞ্চগড় জেলার সবজির বাজার সহ অন্যান্য যে হাট বাজারের যে পরিস্থিতি, মাছ, মাংস, ডিম সব কিন্তু বর্তমানে স্থিতিশীল অবস্থা রয়েছে। মানুষের মধ্যে যে শঙ্কা ছিল সেটি আস্তে আস্তে কাটতে শুরু করেছে। তো এই ছিল তাসনুবা আমার কাছে পঞ্চগড় জেলার সার্বিক বাজারের পরিস্থিতি। রায়হান, অসংখ্য ধন্যবাদ এবং আরও একবার শুভ সকাল। আমরা হোসেন রায়হানের কাছ থেকে জানছিলাম পঞ্চগড়ের বাজার দর, এবং মোটামুটি বলা হচ্ছে যে বাজার পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল, কিছুটা ঊর্ধ্বমুখী বলেছেন আমাদের শেরপুরের সহকর্মী। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী আয়োজনে। প্রিয় দর্শক, এবারে পত্রিকার সংবাদ শিরোনামগুলো আপনাদের জন্য জানিয়ে দিতে চাই। শুরুতেই সমকাল দিয়ে শুরু করছে। সমকালেও সেই বাজার দরের পরিস্থিতি সম্পর্কেই একটি শিরোনাম হয়েছে, বানের ফায়দা লুটছেন চাল ব্যবসায়ীরা। এক মাসে কেজিতে বেড়েছে 3 থেকে 4 টাকা। উৎপাদন এলাকায় ঊর্ধ্বমুখী সক্রিয় সিন্ডিকেট, আমদানি বাড়ানোর পরামর্শ মিলারদের। চালের বাজারে সিন্ডিকেটের কালো ছায়া উত্তরে। তার পাশে খুবই গুরুত্বপূর্ণ একটি শিরোনাম পড়ছি, জাতিসংঘ সাধারণ অধিবেশনে যাচ্ছেন ডক্টর ইউনূস। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা। এবং চিকিৎসাহীন দুর্বিষহ একদিন মেলেনি জরুরি সেবাও। শর্ত সাপেক্ষে কর্মসূচি স্থগিত, বন্ধ থাকবে বহির্বিভাগ সহ অন্যান্য সেবা। দিনভর রোগীর দুর্ভোগ ছুটোছুটি, প্রত্যেক চিকিৎসকে চান নিরাপত্তা রক্ষী। এদিকে শেয়ার বাজারে 11 কোম্পানির অনিয়ম, তদন্তে কমিটি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকা প্রথম আলোয়। দৈনিক প্রথম আলোতে একের পর এক মামলা প্রসঙ্গে শিরোনাম, ঢালাও আসামি করায় প্রশ্নবিদ্ধ হচ্ছে মামলা। যে হত্যা মামলাগুলো হচ্ছে তাতে বেশিরভাগ আসামির ক্ষেত্রে হুকুমদাতা, নির্দেশদাতা উল্লেখ করা হয়েছে। এদিকে আইনজীবী সারা হোসেন বলছেন, ঢালাওভাবে মামলা ও আসামি করা হলে যারা অপরাধ করেছেন অথবা ক্ষমতার অপব্যবহার বা দুর্নীতি করেছেন তারাও আগের মতো পার পেয়ে যেতে পারেন। লিটন মিরাজের বিশ্ব রেকর্ডে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। রাওয়ালপিন্ডি টেস্ট, পাকিস্তান 274 রান, 3.4 ওভারে 9 উইকেট। বাংলাদেশ 226। চলে যাচ্ছি পরবর্তী সংবাদ শিরোনামে। পরবর্তী পত্রিকায় পড়ছি কালের কণ্ঠ। নিরপরাধ ব্যক্তিরাও মামলার জালে, নথিপত্র পর্যালোচনা করলেই বোঝা যাবে মামলাগুলো মিথ্যা। দিনভর ভোগান্তি, শর্তে স্থগিত চিকিৎসকদের শাটডাউন। 8 ঘন্টা চিকিৎসা সেবা বন্ধ ছিল ঢাকা মেডিকেলে। আগামী 7 দিন সব হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা সেবা বন্ধ থাকবে। এদিকে মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র ঘিরে হরিলুট, কয়লা আমদানিতে 3 বছরে 5,000 কোটি টাকার লুটের ছক। ড্রাই অ্যাশ বিক্রির দরপত্র, বড় ধরনের অনিয়ম এবং বিমানবন্দরে পালাতে গিয়ে আটক বিদ্যুৎ কেন্দ্রের এমডি। শহীদ আবু সাইদের অপরাজেয় সাহসিকতা, কালের কণ্ঠের সাংবাদিক আদরের আলোকচিত্র প্রদর্শনী। 16 জুলাই দুপুর 2:16 তোলা ছবি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটে আবু সাইদকে বেধড়ক পেটায় পুলিশ। এর 4 মিনিট পরই তাকে গুলি করা হয়। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকার সংবাদ শিরোনামে। হাতে আমার ইত্তেফাক। অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান বুধবার থেকে। সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ। সরকারকে সহায়তা করতে প্রস্তুত জনগণ, বলছেন তারেক রহমান। টানা 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয় এবং এই মাসেও বন্যার আশঙ্কা। চট্টগ্রামের পরিস্থিতি জানাবো। চট্টগ্রাম বন্দর পরিচালনায় উন্নতি নেপথ্যে বেসরকারি খাত। পড়ছি বণিক বার্তা এবং বণিক বার্তা দিয়ে শেষ করব আজকের সংবাদ শিরোনাম।
শুরুতেই যে শিরোনামটি রয়েছে, 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের যাত্রা শুরু। রেমিটেন্স আহরণে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ট্রাস্ট ব্যাংক। আগস্টে এসেছে 26,655 কোটি টাকা। কর্ন, মিল্ক, কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়াম্মি ক্রাঞ্চি টেস্টের পপার। বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকে। এই ছিল পত্রিকার সংবাদ শিরোনাম। দেখছেন কেওয়াই স্টিল সকাল 24 চ্যানেল 24 এর পর্দায়। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে আরো আয়োজন। আমি তাসনুভা মোহনা আরও একবার আমন্ত্রণ জানাই কেওয়াই স্টিল সকাল 24-এ। চলে যাচ্ছি আমাদের পরবর্তী আয়োজনে। এবার আমরা চলে যাব কুড়িগ্রামে, এবং কুড়িগ্রামে দেখা দিয়েছে নদী ভাঙন। নদী ভাঙন বিষয়ে আরও বিস্তারিত জানবো। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী গোলাম মাওলা সিরাজ। সিরাজ, শুভ সকাল জানাই। কুড়িগ্রামের কোন জায়গাটায় আপনি বর্তমানে অবস্থান করছেন, এবং আমরা যেটা জানলাম যে কুড়িগ্রামে নদী ভাঙন দেখা দিয়েছে, সেটা কবে থেকে শুরু হয়েছে, এখন কি পরিস্থিতি আমাদেরকে জানান। তাসনুভা, হচ্ছে যে প্রতি বছরে আমরা যেটা দেখি যে বর্ষা বা পানি বাড়ার সাথে সাথে কিন্তু তিস্তার ভাঙন দেখা দেয়। এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি, বরং অন্যান্য বারের মধ্যে এবার কিন্তু আরো বেশি ভাঙন দেখা দিয়েছিল। গত যে বন্যা গেল দুবার, এই তিস্তার পাড়ে বন্যা দেখা না গেলেও তিস্তার যে পানি বেড়েছিল তাতে কিন্তু ভাঙন দেখা দিয়েছিল। তো গত এক সপ্তাহ ধরেই কিন্তু গত এক সপ্তাহ কিন্তু ভাঙনটা আরো তীব্র ছিল। আমি স্থানীয় লোকদের সঙ্গে কথা বলে যেটা দেখেছি এবং যেটা জানিয়েছি, আমি যদি আপনাকে দেখাই যে আমার পাশে কিন্তু একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এটি হলো খেতাবখা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি কিন্তু একে নদী থেকে, তিস্তা থেকে কয়েক গজ দূরে কিন্তু এখন আছে এই এই স্কুল ভবনটি। তবে এটি কিন্তু রক্ষার জন্য এখানে দেখবেন যে আমার পিছনে দেখেছেন যে এখানে কিন্তু জিও ব্যাগ ফেলেছে, বালু ভর্তি জিও ব্যাগ ফেলেছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। এর পাশেই কিন্তু দিন থেকে কিন্তু আমরা এখানে হয়েছে যে গত 3 দিন ধরেই কিন্তু ভাঙন কিছুটা কমেছে, এমনটাই কিন্তু জানিয়েছেন এখানকার স্থানীয়রা। কিন্তু তার আগের যে এক সপ্তাহ বা 10 দিন সেটা কিন্তু তীব্র ভাঙন ছিল। এবং এতে আমার ভাটিতে একটি জায়গা আছে বুড়িরহাট, সেখানে একটি বাজার রয়েছে। আমরা সেই বাজারটা দেখেছি, বাজারের অর্ধেকটা, বেশ কয়েকটি দোকান কিন্তু ইতোমধ্যে তিস্তার গ্রাসে চলে গেছে, আর কয়েকটি দোকান কিন্তু দাঁড়িয়ে আছে। সেই বুড়িরহাট বাজার থেকে শুরু করে উজানের গতিয়াসাম একটি এলাকায় এই প্রায় 3 কিলোমিটার এলাকা কিন্তু ভাঙছে। আর এই 3 কিলোমিটার এলাকায় অন্তত অর্ধশতাধিক বাড়ি কিন্তু গত 10 দিনেই কিন্তু বিলীন হয়েছে। এবারে তো এবার যদি আবারও পানি বাড়লে কিন্তু আবারও এরকম ভাঙন দেখা দেবে, এমনটা শঙ্কা করছেন স্থানীয়রা, এবং তারা কিন্তু একটু উদ্বিগ্নের মধ্যে রয়েছেন। তো অন্যান্য বারের মতো এবারও কিন্তু তিস্তা পাড়ের মানুষ আসলে এই ভাঙনের যে একটি ঝক্কিতে পড়বে সেটা তারা সেভাবে আবার প্রস্তুতিও নিচ্ছেন। এই ছিল কিন্তু তিস্তা পাড়ের এখনকার অবস্থাটা কিন্তু এরকম। তাসনুভা, সিরাজ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। গোলাম মাওলা সিরাজ ছিলেন আমাদের সাথে কুড়িগ্রাম থেকে, এবং সেখানকার নদী ভাঙনের পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে আপডেট দিচ্ছিলাম। এবারে আমরা জানবো আজ কার কার জন্মদিন। প্রিয় দর্শক, আজ যাদের জন্মদিন তাদেরকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন চ্যানেল 24 এর পুরো পরিবারের পক্ষ থেকে। চলুন জেনে আসি পৃথিবী বিখ্যাত যেসব স্মরণীয় বরণীয় ব্যক্তি রয়েছেন, সেসব ব্যক্তিত্বদের কাদের আজকের দিনে জন্মদিন। 1920 সালের এই দিনে জন্মগ্রহণ করেন আধুনিক বাংলা সাহিত্যের খ্যাতনামা কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। তার কবিতায় ভাসিত হয়েছে সমগ্র দুনিয়ার প্রতারিত মানুষের বেদনা, মানবতা বিরোধী ঘটনার বিরুদ্ধে বলিষ্ঠ তীব্র প্রতিবাদ। তার রাজা আসে রাজা যায় কবিতা বাংলায় এক প্রবাদ বাক্যের স্থান করে নিয়েছে।
1964 সালের এই দিনে জন্মগ্রহণ করেন কানাডিয়ান অভিনেতা ও সঙ্গীতজ্ঞ কিয়ানু চার্লস রিভস। তিনি ইয়ং ব্লাড চলচ্চিত্রে অভিষেকের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। টাইমস তাকে 2022 সালে বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির মধ্যে একজন হিসেবে অভিহিত করেছে। 1966 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন অভিনেত্রী ও চলচ্চিত্র প্রযোজক সালমা ভার্গারমা হায়েক জিমেনেস। বেশ কিছু দাতব্য কর্মকাণ্ডের সাথে জড়িত এবং বেশ কিছু মানবিক বিষয়ে গণসচেতনতা বৃদ্ধির কাজে সোচ্চার ছিলেন তিনি। এর মধ্যে আছে নারীর প্রতি সহিংসতা এবং অভিবাসীদের প্রতি বৈষম্য। 2008 সালের ডিসেম্বরে এন্টারটেইনমেন্ট উইকলি টেলিভিশনের 25 ব্যক্তিত্ব সম্পন্ন শিল্পীর তালিকায় হায়েকের অবস্থান 17তম বলে ঘোষণা করে। 1992 সালের এই দিনে জন্মগ্রহণ করেন আর্জেন্টাইন পেশাদার ফুটবলার এবং বিখ্যাত গোলরক্ষক ড্যামিয়ান এমিলিয়ানো মার্তিনেস। 2022 সালে তিনি ফিফা বিশ্বকাপের সেরা গোলরক্ষক পুরস্কার, টুর্নামেন্টে তার পারফরম্যান্সের জন্য গোল্ডেন গ্লাভস জিতেছিলেন। এই কৃতিত্বের জন্য তাকে 2022 সালে সেরা ফিফা গোলরক্ষক হিসেবে মনোনীত করা হয়েছিল। আবারও জন্মদিনের শুভেচ্ছা জানাই যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আপনার জন্মদিন। চলুন চলে যাই পরবর্তী আয়োজনে, দেখে নিই আজকের দিনে কি কি ঘটেছিল। 1666 সালের আজকের এই দিনে লন্ডনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় 10,000 বাড়ি পুড়ে যায়। এই অগ্নিকাণ্ড প্রায় 3 দিন যাবৎ চলে। 1752 সালে যুক্তরাজ্য গ্রেগরিয়ান দিনপঞ্জি গ্রহণ করে। 1914 সালের এই দিনে রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গের নাম পরিবর্তন করে রাখা হয় পেট্রোগার্ড। 1945 সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। টোকিও উপসাগরে জাপান আত্মসমর্পণ করে। 1958 সালের এই দিনে চীনের প্রথম টেলিভিশন স্টেশন পিকিং এ চালু হয়। 1981 সালের এই দিনে স্বাধীনতা লাভ করে বেলিজ। এই ছিল আজকের আয়োজন। ইতিহাস, সংস্কৃতি, সমসাময়িক সব ঘটনা সবকিছু মিলিয়ে কেওয়াইস্টিল সকাল 24 প্রতিদিন সকাল 8টায় চ্যানেল 24 এর পর্দায়। ভালো থাকবেন সবাই। আজকের মতো এ পর্যন্তই। শুভ সকাল আরও একবার।